এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? তোরে দেখতে তো একটা ভূতের মতো লাগছে। আমাকে তুই ফিরিয়ে দিস না রিয়া। তোর এত বড় সাহস কি করে হলো আমাকে ভালোবাসার কথা বলার? আমি তোকে অনেক ভালোবাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? তোরে দেখতে তো একটা ভূতের মতো লাগছে। শোন, নেক্সট টাইম যদি তুই আর আমার পেছন পেছনে আসিস, তাহলে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোকে এমন মাইর খাওয়াবো, জীবনে আর আমার দিকে এই মুখ নিয়ে তাকাতে পারবি না। রিয়া এটা বলে চলে গেল আমার কাছ থেকে। আপনারা নিশ্চয়ই কিছু বুঝতেছেন না। আমি আরিয়ান, আর যাকে প্রপোজ করলাম সে হলো আমার মামাতো বোন রিয়া। রিয়া আমাকে চড় মারলো, এটা নিয়ে আমি অবাক হচ্ছি না, কারণ এর আগে আমি রিয়াকে অনেকবার প্রপোজ করছি। যতবার করছি ততবারই রিয়ার প্রতি ডান দিল চড়। আমি রিয়াকে সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি, কিন্তু রিয়া আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না আমি জানি না। আমি একটু অগোছালো, সাধারণভাবে চলি, তাই রিয়া টাকাওয়ালা ছেলে, স্মার্ট ছেলে চাই। আমি যে ওকে সত্যিকারের ভালোবাসি সেটা কেউ বোঝে না। টাকা পয়সার থেকে ভালোবাসাটা অনেক উপরে, এই কথাটা আজ পর্যন্ত রিয়া বুঝতে পারল না। আমরাও গরিব নেই, আমাদেরও টাকা পয়সা মোটামুটি আছে, তবে আমি একটু সাধারণভাবে চলতে পছন্দ করি। আমার কয়েকটি বন্ধু ছিল, তাদের সাথে ক্লাস করে কলেজের গেট দিয়ে যখনই বের হতে যাব, যেটা দেখলাম, আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি দেখলাম রিয়া একটা ছেলের হাত ধরে ছেলেটার বাইকে উঠে চলে যাচ্ছে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখলে সত্যি এটা সহ্য করা যায় না। থাক, রিয়া নিজের মতো মন একটু বুঝ দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আরেক ঝামেলায় পড়লাম। আম্মু আমাকে দাঁড়াতে বলল, তাই দাঁড়িয়ে আছি। আরিয়ান, তোর মুখে লাল দাগগুলো কিসের? এই রে, আম্মুকে এবার কি বলি? ওগুলো রিয়া যে চর মারছে ওটার দাগ। এখন আম্মুকে বলল আম্মু রিয়াকে গিয়ে খারাপ অবস্থা করে দিবে। আমি চাই না আমার কারণে আমার রিয়া কষ্ট পাক, তাই আম্মুকে অন্য কিছু ঘোরাতে হবে। আসলে আম্মু হয়েছে কি, আজ আমরা বন্ধুরা মজা করতে গিয়ে একজন আরেকজনকে চর মেরে বসলাম। পরে সবাই সবার কাছে মাপ চাইছে। চুপ, মায়ের থেকে বড় হয়ে গেছিস? দেখো, ছেলের মুখে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তোর বন্ধুগুলো কেমন বন্ধু? এভাবে কেউ কাউকে মারে? এই বলে আম্মু বরফ আনতে গেল। আম্মু আমাকে খুব ভালোবাসে, মায়ের মন তো, তাই এরকম হয়তো। পৃথিবীর সকল মারাই এরকম, কিন্তু আমার কাছে আমার আম্মু বেস্ট। আম্মু বরফ এনে আমার মুখে লাগালো। এরপর আমি আম্মুকে বলে উপরে উঠে গেলাম। উপরে গিয়ে ওয়াশরুমে ঢুকে ভিজলাম অনেক সময়। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে বারবার শুধু রিয়ার মুখখানা ভেসে আসছে। রিয়া আমাকে যত দেখতে না পারুক, আমার মন তো মানছে না। আমি আর থাকতে না পেরে রিয়ার কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পর কেটে দিল। আবার দিলাম, এবার ওপাশ থেকে ভেসে আসছে, আপনি যেই নাম্বারে ফোন দিলেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ফোনটা বিছানার পাশে রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। ভাবতেছিলাম আসলে আমি কি এতই খারাপ যে রিয়া আমাকে দেখতে পারে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি মনে নেই। যখন ঘুম ভাঙলো সন্ধ্যা হয়ে গেছে। এইদিকে ক্ষুধার জ্বালায় পেটের অবস্থা খারাপ। ফ্রেশ হয়ে নিচে গিয়ে আম্মুকে বললাম খাবার দিতে। খাবার খাওয়ার পর আমি ছাদে গিয়ে আকাশে আজ তারা উঠছে ওগুলো দেখতে চেয়েছিলাম। দুইটা তারা অনেক বড়, কিন্তু একটার থেকে আরেকটি অনেক দূরে আছে। সেই কারণে রিয়া থেকে আমি অনেক দূরে। কাল আবার রিয়াকে প্রপোজ করে দেখব। এরপর যদি রিয়া মেনে না নেয়, রিয়ার পিছন পিছন আমি আর কখনো আসবো না। ছাদে কিছু সময় থেকে রুমে চলে গেলাম। সকালে গোসল করে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে একটা ফুলের দোকানে গেলাম। ওখান থেকে কয়েকটা গোলাপ ফুল নিয়ে নিলাম। এরপর কলেজে গিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম। রিয়াকে দেখলাম ওদের আড্ডা দেওয়ার ওখানে একা একা দাঁড়িয়ে আছে। আমি ফুলগুলো হাতের পিছনে নিয়ে ওর কাছে গেলাম। কি ব্যাপার, তুই আজকে আবার আসছিস? রিয়া, না মানে একটা কথা বলার ছিল। আমি এবার রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে আছি, ফুলগুলো সামনে এনে, আই লাভ ইউ রিয়া, আমি তোকে খুব ভালোবাসি, অত্যন্ত, এবার মেনে নে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! কালকে তোকে চড় দিছি, তোর লজ্জা শরম কিছু নাই? বারবার কেন আমার সামনে আসিস? আমার বয়ফ্রেন্ড আছে, তুই সেটা জানিস না? তারপরও আমার পেছনে পেছনে কোন কারণে ঘুরিস? আমি তোর মুখ দেখতে চাই না, তুই আর আমার সামনে আসবি না। আমি তোর কাছে মাপ চাই। ধন্যবাদ রিয়া, মাপ চাইতে হবে না। তোকে কথা দিলাম আমি আর তোদের মাঝে আসবো না। তুই সুখে থাকলে আমিও সুখে থাকবো, কথাটা মনে রাখিস।
আমার ভালোবাসাটা কিন্তু মিথ্যে ছিল না রে, ভালো থাকিস। রিয়াকে এই কথাগুলো বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এই শহরে থাকবো না। এই শহরে থাকলে নিজেকে ধরে রাখতে পারবো না। আমি আজই চলে যাব। এই শহরে যত থাকবো তত আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়বো। আর আমি পারবো না রিয়াকে ওই ছেলেটার সাথে দেখতে। ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে থাকলে ওটা তো মেনে নেওয়া যায় না সবার জন্য। থাক, রিয়া আমাকে বলছে ওর সামনে যেন আর না আসি। ঠিক আছে রিয়া, আমি তোর সামনে আর আসবো না রে। ভালো থাকিস তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। না চাওয়ার সত্ত্বেও চোখ থেকে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। ওয়াশরুমে গিয়ে নিজের ইচ্ছে মতো ভিজলাম। মাথাটা ঝিঝি করছে। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আম্মুকে বলে আজ সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। আমি এবার নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন। আমি এবার আম্মুর সাথে সোফাতে বসলাম। আম্মু এটা দেখে আমাকে বলল যে, আমার ছেলেটার আজ কি হয়েছে? চোখ মুখ এত ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে বাবা? আম্মু, আমি তোমাকে একটা কথা বলি। আসলে আম্মু, আজই গ্রামের বাড়িতে চলে যাব। ভালো লাগছে না এখানে, আর থাকবো না। আমাকে যাওয়ার অনুমতি দাও আম্মু। আম্মু আমার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আম্মু চশমা পরেন তো, চশমা পাকে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার কথা শুনে হয়তো এটা আশা করে নাই যে আমি এমন কিছু বলবো। আরিয়ান বাবা, তুই ঠিক আছিস তো? এরকম কেন করছিস? তোকে কি কেউ কিছু বলেছে? আম্মুকে বল, তুই মিথ্যা কথা বলবি না কিন্তু। আরিয়ান দেখ, মায়ের চোখে কখনো ফাঁকি দিতে পারবি না। বল বাবা, কি হয়েছে? আমি এবার নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যে রিয়াকে ভালোবাসি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু আম্মুকে বললাম। আম্মু তো আমার কথা শুনে রেগে আগুন হয়ে গেছে। রিয়ার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলেছে! ওয়েট, আমি এখনই গিয়ে ওর ব্যবস্থা করছি। আমার ছেলেকে মারার কত মজা তা আমি দেখাবো এখন। আমি আম্মুর হাত টেনে ধরলাম। এরপর আম্মুকে বললাম যে, না আম্মু, রিয়াকে আমি ভালোবাসি। ওকে কিছু বলিও না। ওকে কিছু বললে তো আমারও কষ্ট হবে। তুমি কি চাও তোমার ছেলের কষ্ট হোক? আর আম্মু, আমাকে তুমি কথা দাও রিয়াকে কোনো কিছু করবে না। আগে যেরকম মেয়ের মতো ভালোবাসতে এখনো তেমন ভালোবাসবে। কথা দাও আমায়। আম্মু আমার কথা শুনে আম্মু নিজেও কান্না করে ফেলছে। এরপর আম্মু বলল যে, বাবা, তুই চিন্তা করিস না, রিয়ার থেকে ভালো মেয়ে আমি তোকে বিয়ে করাবো। আম্মু, যাকে একবার ভালোবাসা যায় তাকে ব্যতীত সেকেন্ড কাউকে মেনে নেওয়া অসম্ভব। আর আমার জানা মতে রিয়া একদিন বুঝতে পারবে কোনটা ভুল ছিল আর কোনটা সঠিক ছিল। আর একটা কথা, কখনো রিয়া যদি আমার কথা বলে তুমি আমি কোথায় আছি, সেটা কখনো বলবে না। কথা দাও আমায়। কথা দিতেছি বাবা, কথা বলবো না। কিন্তু বাবা, তোকে ছেড়ে আমি কেমনে থাকবো? আমার তো আমার ছেলেকে না দেখতে পেলে পাগল হয়ে যাই। আম্মু, তুমি জানো না তোমার ছেলেও তোমাকে ছাড়া থাকতে পারে না? কিন্তু কি করব, পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে ফেলছে, কোনো উপায় নেই। তবে আম্মু, আমি তোমাকে প্রতিদিন ভিডিও কল দিয়ে কথা বলবো। কোনো চিন্তা করো না। তুমি এবার তো একটা হাসি দাও দেখি। আম্মু কান্না ভেজা মুখে একটা হাসি দিল। আম্মুর মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই অনেক। এরপর আম্মুর সাথে কিছু কথা বললাম। এরপর আমি উপরে চলে গেলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। সবকিছু গুছিয়ে রাখছি। আম্মু চাচাকে ফোন করে বলে দিয়েছে যে, আম্মু আসছি, আমাকে কেউ রিসিভ করতে আসতে বলো। বাসের টিকিট অনলাইন কেটে ফেললাম, তাই তেমন আর কোনো অসুবিধা হয় নাই। আমি সবকিছু নিয়ে নিজে রেডি হয়ে নিচে নেমে গেলাম। এরপর আম্মু চোখে পানি। আমি বুঝতে পারছি আম্মু আমার জন্য কষ্ট পাচ্ছে। আম্মু, একটু কষ্ট করো। এখানে থাকলে যে তোমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম। এরপর আম্মুকে বললাম হাসি মুখে বিদায় দিতে। আম্মু চোখে পানি নিয়ে হাসি মুখে আমাকে বিদায় দিল। আমার কাছেও কষ্ট হচ্ছে আমার আম্মুর জন্য। রিকশাতে বসে আছি। এবার নিজ কলেজটার সামনে এসে রিকশা থামাতে বললাম। এবার ভালো করে দেখে নিলাম কলেজটা কখন আর আসবো সেটার তো ঠিক নেই। নিজের বন্ধুগুলোর জন্য খুব কষ্ট লাগছে। নিজের মনকে কোনোভাবে বোঝাতে পারছি না। এরপর রিকশা করে সোজা বাস স্টেশনে চলে আসলাম। এরপর বাসে উঠলাম। যথাসময় বাস ছেড়ে দিল। জানালার পাশে তাকিয়ে দেখেছিলাম নিজ শহর পাড়ি দিয়ে অন্য শহরে চলে আসতেছি। রিয়ার কথা ভাবছি, খুব কষ্ট হচ্ছে। জানি না আজও পারবো কিনা আমি রিয়াকে ছাড়া থাকতে। ভাবতে ভাবতে বাসের মধ্যে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমাদের নিজ গ্রামের বাড়িতে, ফেনীতে চলে আসলাম। আমি বাস থেকে নেমে ফোনটা হাতে নিয়ে ঘাঁটতেছিলাম। দূর, কাউকে তো দেখতেই পাচ্ছি না। কিন্তু আম্মু যে বলল কে নাকি আমাকে নিতে আসবে। হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। এটা দেখে চমকে উঠলাম। এরপর রিসিভ করার পর, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। কণ্ঠ খুব মিষ্টি। আপনি কি আরিয়ান?
ওই যে হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছি? আর আপনি কে? আমি কি সেটা পরে জানতে পারবেন, কিন্তু আপনি সামনের দিকে একটু তাকাবেন। আমি সামনের দিকে তাকিয়ে দেখি একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো পুরো পরীর মতো, খুব মিষ্টি। আমার রিয়ার মতো বলছি, ভুল করছি। রিয়া তো এখন আমার নেই। এই যে মিস্টার আরিয়ানের বাচ্চা, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনি কি সেটা খেয়াল করেন নাই? আমি মেয়েটার কথা শুনে চমকে উঠলাম। ওয়েট, আপনি কে? এরকম করে আমার সাথে কথা বলছেন কেন? হায় আল্লাহ, আমাকে ভুলে গেলি তুই? ফারিয়া, তুই? মাগো, এত সুন্দর কিভাবে হলি? আর কত বড় হয়ে গেলি, তোকে তো পুরো নায়িকার মতো লাগছে। ধুর, তুই কি যে বলিস না, আমার এসব বললে লজ্জা করে তো। ওই কুত্তা, আমাকে ছেড়ে সে ছোটবেলা চলে গেলি, একটা বড় কি আমার কথা তোর মনে পড়লো না? বোন, বিশ্বাস করে আমি চেষ্টা করছি রে, কিন্তু বোন মানে? আমি তোর বউ লাগি, বোন নই, বুঝেছিস? বিষয়টা মাথায় ঢুকছে না রে। একটা রিক্সা ডাক দিলাম, বাকি কথা বাসায় গিয়ে বলবো। এরপর আমরা একটা রিক্সাতে উঠলাম। আসলে ফারিয়া হলো আমার চাচাতো বোন। ছোটবেলা যেরকম কিউট দেখছিলাম, মেয়েটা ওই সময় থেকে আরো বেশি কিউট। কত বড় হয়ে গেছে আমি তো চিনতে পারছিলাম না, বাট ওর মুখের উপর তিলটা দেখে চিনতে পারছি আমি। পুরো রাস্তায় ফারিয়া শুধু বকছে, আমার কান ঝালাফালা করে ফেলছে। আমি কিছু বলছি না, কানে হেডফোন লাগিয়ে বসে আছি। আর এদিকে রিয়া কলেজ আসার পর আমাকে না দেখতে পেয়ে বলল, যাক বাবা, আপুরটা মনে হয় আজ কলেজে আসে নাই, বাঁচা গেল। ওর ফোনে কল আসলো। ওর বয়ফ্রেন্ড ওকে জরুরি দেখা করতে বলল। রিয়া তার বয়ফ্রেন্ডের দেওয়া ঠিকানা গিয়ে দেখলো তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। কি বাবু, তুমি আমাকে এমন ভাবে ডাকছো কেন? কি হয়েছে? রিয়া, চলো না, আমি তোমাকে একটু আলাদাভাবে নিজের মতো করে পেতে চাই। দেখো, আমি তোমাকে আগেই বলেছি, আমি বিয়ের আগে এসব নোংরা কাজ করতে চাই না। তুমি বলেছো তোমার ফ্যামিলিকে আমাদের বিয়ের কথা। চুপ, সারাদিন বিয়ে বিয়ে বলে মাথা খেয়ে ফেলে। বললাম তো বিয়ে করব, আজ আগে তো যৌবনটা আমি লুট করব। ছি ছি রাকিব, তুমি এসব বলতে পারলে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি এসব বলছো? আসলে তোমার সাথে আমার রিলেশন করাটা সবচেয়ে বড় ভুল হয়েছে। ভুল? ভুল তো তুই অনেক আগেই করে ফেলেছিস। আরিয়ানের মতো সহজ সরল ছেলের ভালোবাসা বুঝলি না, আর তুই আমার ভালোবাসা কি বুঝবি? আমি তো তোকে কখনো ভালোই বাসি নাই। আমি তোর শরীর ভোগ করতে চাই, আজ তাই করব। শয়তান, আমার হাত ছাড়, লুচ্চা কোথাকার, হাত ছাড় আমার। রিয়া তার বয়ফ্রেন্ডের গালে চড় মারল। তোর এই পাপি মুখ আমাকে আর কখনো দেখাবি না। এটা বলে রিয়া কান্না করতে করতে চলে গেল। ফারিয়া আমার হাত টানতে টানতে দরজার সামনে নিয়ে গেল। এরপর দরজায় বেল বাজালো। বেল বাজানোর পর দেখলাম যে চাচি দরজা খুলে দিল। চাচি আমাকে দেখে কিরকম হয়ে তাকিয়ে আছে। হয়তো আমাকে চিনতে পারছে না। না চেনার কথাই, আমি সেই ছোটবেলা চলে গেছি, আজ বড় হয়ে আসছি। কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। ফারিয়া আমাকে কিভাবে চিনলো? ব্যাপারটা কেমন একটা রহস্যময়। চাচি কথা শুনে চমকে উঠলাম আমি। ফারিয়া, তোর সাথে ছেলেটাকে এর আগে তো কখনো দেখি নাই। আমি মনে মনে যেটা আশা করছিলাম সেটাই হয়েছে। চাচি আমাকে চিনতে পারছে না। চাচির মুখে এরকম কথা শুনে ফারিয়া মুচকি মুচকি হাসছিল। আমার কাছেও বিষয়টা কিরকম একটা লজ্জাবোধ করছি। ফারিয়া, তোকে আমি কিছু বলছি? তুই আমার কথার উত্তর না দিয়ে এভাবে হাসার কি আছে? মা, এটা আমাদের আরিয়ান ভাইয়া, তুমি চিনতে পারছো না? চাচি ফারিয়ার মুখ থেকে কথা শুনে জোরে একটা আওয়াজ দিয়ে বলল, কে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো। চাচির আওয়াজের কারণে সবাই চারদিক থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। এবার চাচাকে আমি চিনতে পারছি ভালো করেই। চাচা আমাকে চিনতে পারছে। চাচা আমাকে আরিয়ান বলে জড়িয়ে ধরল। কি বাবা, তোর এই বুড়ে চাচাটাকে ভুলে গেলি? একবারও কি আমাদের কথা মনে পড়লো না? এই কথা বলে ইমোশনাল করে ফেলছে। এবার কিন্তু সত্য, আমার চোখে পানি চলে আসলো। এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে আমার চাচা চাচি সবাই আমাকে কত ভালোবাসে। ভিতরে ঢুকে আমি সোফাতে বসা মাত্র সবাই আমার সামনে 1 ডজন খাবার দিল। আমি তো খাবারগুলো দেখেই খাবারের স্বাদ মিটে গেছে। আমি খাচ্ছি না দেখে চাচা আবার বলল যে, কি বাবা, খাচ্ছিস না কেন? পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, এত লজ্জা পাওয়ার কি আছে? আহা, তুমি ছেলেটাকে এভাবে আর লজ্জা দিও না। আচ্ছা আরিয়ান বাবা, তুমি উপরে গিয়ে একটু রেস্ট নাও,
তারপর রাতে আমরা সবাই মিলে না হয় তোমার সাথে গল্প করব। সেটা তুমি না বললেও দিতাম। আমার জামাই বলে কথা। ফারিয়া এটা বলে জিভে কামড় মারলো। এই রে, কি থেকে কি বলে ফেললাম। ফারিয়া লজ্জা পেয়ে এক দৌড় দিয়ে উপরে চলে গেল। ফারিয়ার এই কাণ্ড দেখে সবাই হাসছিল। আমিও ফারিয়ার পিছন পিছন উপরে গিয়ে একটা রুমে ঢুকলাম। রুমে ঢোকার পর আমি খুব অবাক হলাম, কারণ এর আগে জানা মতে রুমটাতে কেউ থাকে নাই। তারপরও রুমটা কত সুন্দর গুছানো, আমার কাছে তো বেশ ভালোই লাগলো। ফারিয়া বিছানা গুছানোর পর, ওই আরিয়ান শোন, আমি যে এত কষ্ট করে তোকে নিয়ে আসলাম, বিছানা করে দিলাম, আমাকে কি কিছু দিবি না? মানে তোর আবার কি চাই রে? যা চাই তাই দিবি তো আরিয়ান? কি চাস বল তুই? আমি ভাবলাম ফারিয়া হয়তো আমার কাছে টাকা বা অন্য কিছু চাইবে। বলছি কি, আমাকে একটা লিপ কিস দে না। হোয়াট? তোর কি মাথা গেছে নাকি আছে? এখনই রুম থেকে যা, না হলে কিন্তু আমি চাচিকে ডাক দিলাম কিন্তু। খবরদার, তুই আম্মুকে ডাক দিবি না, আমি চলে যাচ্ছি। আরিয়ান, আমি কিন্তু আবার আসবো তোর কাছে। ফারিয়া চলে যাওয়ার পর আমি একটু নিশ্চিত হয়ে রুমের দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আর রিয়ার কথা ভাবতেছিলাম। রিয়া আমি চলে এসেছি এতক্ষণে মনে মনে অনেক খুশিতে আছে। থাক, ও খুশি থাকলে আমিও খুশি। ওর খুশিটুকু নিয়ে না হয় আমি বেঁচে থাকবো। এইসব ভাবতে ভাবতে চোখে ঘুম চলে। আর ওইদিকে রিয়া বাসায় গিয়ে নিজের দরজা বন্ধ করে কান্না করছিল। রিয়া কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে তার বয়ফ্রেন্ড তার সাথে খেলা করলো। রিয়া একসময় কান্না করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে। আর এইদিকে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা খুব খারাপ ছিল। স্বপ্নটা এমন ছিল যে রিয়া রাস্তায় একা একা হাঁটছে, হঠাৎ একটা গাড়ি এসে রিয়ার উপর দিয়ে চলে গেল। আমার শরীর অটোমেটিক ঘামতে শুরু করলো। এটা আমি কি দেখলাম? রিয়া ঠিক আছে তো? খুব টেনশন হচ্ছে রিয়ার জন্য। আবার ভাবলাম, না, হয়তো এটা এমনি দেখলাম। রিয়া তার বয়ফ্রেন্ডের সাথে বেশ ভালো আছে। রিয়া ভালো আছে, থাক, ওর নিজের মতো। আমি রিয়াকে ভালোবাসি, ওর ভালো থাকা নিয়ে আমার ভালো থাকা। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বিছানা থেকে ফোনটি হাতে নিয়ে দেখি রাত হয়ে গেছে। আমি এবার রুমের দরজাটা খুলে দিলাম। হঠাৎ রুমের দরজাটা খোলার পর ফারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। কি ব্যাপার ফারিয়া, তুই এখানে কেন? এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? না মানে, তোকে ডাকতে আসছিলাম, সবাই তোর জন্য নিচে ওয়েট করছে। তাড়াতাড়ি চল। এরপর আমি ফারিয়ার সাথে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি মোটামুটি সবাই বসে আছে। চাচি আমার দিকে ভ্রু নাড়িয়ে বলল যে, কি, আমাদের স্যার কি ঘুমাইছে? চোখ দেখে মনে হচ্ছে ঘুমাইছো। জি, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, এখন তো খেতে বস, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এরপর আমি একটা চেয়ারে বসে পড়লাম। ফারিয়া দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেখে চাচি বলল, ফারিয়া, তোর আবার কি হলো? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বসতে বলছে না তোর আব্বু? এরপর ফারিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ফারিয়ার হাসিটা খুব সুন্দর। ফারিয়া হাসলে তার গালে টোল পড়ে। রিয়ার গালেও তো এরকম টোল পড়ে। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু রিয়ার কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি খাচ্ছি না, শুধু প্লেটে আঙ্গুল দিয়ে ঘুরাইতেছি। আমার দিকে চাচি খেয়াল করে দেখে যে আমি খাচ্ছি না। চাচি নিজের খাওয়াটা থামিয়ে দিয়ে আমার দিকে মুখ করে বলল যে, কি ব্যাপার আরিয়ান, তুমি আসা অব্দি দেখছি কেমন একটা মন খারাপ করে থাকো। কি হয়েছে? এখানে তোমার ভালো লাগছে না নাকি? আরে না চাচি, কি যে বলেন না, আসলে এমনি আম্মুর কথা মনে পড়ছিল তো, তাই। দেখো, সবাই পাগল ছেলে একটা। তোমাকে কাল ফারিয়া ঘুরতে নিয়ে যাবে। এখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তুমি ছোটবেলায় এসেছো, হয়তো তোমার মনে নেই। জি চাচি, কাল যাব। অনেকদিন হলো গ্রামে আসা হয় নাই, এই ফাঁকে গ্রামটা ভালো করে দেখব। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি যখনই রুমের দরজা বন্ধ করতে যাব, তখন ফারিয়া জোর করে আমার রুমে ঢুকে পড়ল। আমি ফারিয়ার এইরকম ব্যবহার দেখে খুব অবাক হলাম। কি ব্যাপার ফারিয়া, তুই এই দিকে কোথায় আসতেছিস? ফারিয়া কিছু না বলে দুষ্টু হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল। দেখ ফারিয়া, এটা কিন্তু ভালো হবে না, একদম। তুই আমার দিকে আসবি না। ফারিয়া আমার কোনো কথা শুনছে না। আমি পিছনে যেতে যেতে ওয়ালের সাথে ঘেঁষে গেলাম। ফারিয়া এবার পুরো আমার মুখের সামনে চলে আসলো। আমার বুঝতে পারলাম খারাপ কিছু হতে চলেছে। মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটা কাজে লাগে কিনা। চাচি, আপনি এখানে? ফারিয়া আমার মুখ থেকে এটা শোনার পর তাড়াতাড়ি করে আমার থেকে সরে গেল। আমি এই ফাঁকে এক দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। যাক বাবা, বাঁচা গেল। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার সাথে চিটিং, তাই না?
ঠিক আছে, এটা কিন্তু পাওনা থাকলো। ফারিয়া এটা বলে চুপ হয়ে গেল। আমি এবার ওয়াশরুমের দরজা ফাঁক করে দেখতেছিলাম ফারিয়া আছে কিনা। দেখলাম চলে গেছে। এরপর বড় একটা নিঃশ্বাস ফেলে দৌড় দিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। কষ্ট থেকে বাঁচার জন্য এখানে আসলাম। হায় আল্লাহ, এখানে এসে কোথায় আমি ফেঁসে গেলাম। ওইদিকে রিয়া খাবারের সময় কারোর সাথে কোনো কথা না বলে নিজের মতো খেয়ে উঠে চলে গেছে। রিয়ার এরকম বিহেভে তার মা বাবা খুব অবাক হয়েছে। তারা ভাবছে আমাদের মেয়েটা তো এরকম চুপচাপ ছিল না, তাহলে হঠাৎ এরকম কেন হয়ে গেল। রিয়া রুমে গিয়ে আবারও অঝরে কান্না শুরু করে দিল। রিয়া এবার ভাবতে লাগলো আরিয়ান আমাকে কত ভালোবাসতো, আর আমি স্বার্থপর মানুষের মতো অহংকার দেখিয়ে কত অপমান করছি। আসলে আমি এখন বুঝতে পারছি কোনটা ঠিক ছিল। রিয়া এবার শুয়ে শুয়ে ভাবছে আর কান্না করব না। যে আমাকে ভালোবাসে না, আমাকে নিয়ে খেলা করে, তার বিষয়ে আমি আর এক সেকেন্ডও ভাবতে চাই না। রিয়া আরিয়ানকে যে কত অপমান করলো, চর মারলো, সেটা এখন নিজের কাছে খারাপ লাগছে। রিয়া ভাবছে কাল কলেজে গিয়ে আরিয়ানের কাছে মাপ চেয়ে নেব। আমি আরিয়ানের ভালোবাসা গ্রহণ করে নেব। আমি আমার আরিয়ানের সাথে সবকিছু আবারও নতুন করে শুরু করব। রিয়া এসব ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়ানের কথা ভাবতেই লজ্জা পায়। ইস, কাল কি যে হবে। রিয়ার লজ্জার কারণে আয়নার দিকে তাকাতে পারছে না। মনে হচ্ছে তার পিছনে আরিয়ান আছে। এইদিকে আমি ঘুমানোর প্রস্তুতি নিতেছিলাম। চোখ বন্ধ করলাম। যখনই একটু ঘুমানোর চেষ্টা করব তখনই মোবাইলের রিংটং এর আওয়াজে আমি চোখগুলো মেলে মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। তাই আর কোনো কথা না ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো আম্মু? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ঠিকভাবে খাওয়া দাওয়া করছিস তো? আম্মু, আমি তো একদম ঠিক আছি। এখানে আসার পর সবার ভালোবাসা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু আম্মু, তোমার জন্য খারাপ লাগছিল। খুব মিস করছি তোমাকে আম্মু। আমার পাগল ছেলেটা কি বলে? আমি তো তোর পাশে আছি। আর আম্মু আর তোর আব্বু আসবো সামনের মাসে। তুই কোনো চিন্তা করিস না। খাওয়া দাওয়া খাবি। আর সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। জানো মা, ফারিয়া কত বড় হয়ে গেছে। ওই যে ছোটবেলা যেমন ছোট সুন্দর দেখে গিয়েছিলাম, মেয়েটা তখনকার চেয়ে আরো সুন্দর কিউট হয়েছে। তাই? তুই নাকি ফারিয়ার কথা শুনছিস না? আম্মু, তোমাকে এসব কে বলেছে? কে বলবে? ওই যে আমার বুড়িটা ফারিয়া বলল। কি? তার মানে ফারিয়া তোমার কাছে এসব মিথ্যে প্যাচ মারছে? আরিয়ান, খবরটা তুই ওর গায়ে হাত তুলবি না। মেয়েটা খুব ভালো। আচ্ছা এবার শুন, তোর আব্বু ডাকছে, পরে আম্মু আবার তোকে ফোন করব। সাবধানে থাকিস কেমন? আম্মু ফোন কেটে দিল। আম্মুর সাথে কথা বলে খুব ভালো লাগছে। আম্মুর জন্য যে মন খারাপ লাগছিল, অবশেষে চাপটা চলে গেছে। এবার লাইট অফ করে শুয়ে পড়লাম। ওইদিকে রিয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে সবার আগে গিয়ে নিজের হাতে নাস্তা তৈরি করে তার মা বাবাকে খাবার বেড়ে দিল। রিয়ার এমন কাণ্ড দেখে তার মা বাবা হা করে তাকিয়ে আছে। রিয়ার আম্মু রিয়াকে বলল যে, রিয়া, মা তুই ঠিক আছিস তো? মানে আমি ঠিক থাকবো না কেন? কি হয়েছে আমার? না মানে তুই তো কোনোদিন রান্নাঘরে পর্যন্ত যাস না, এখন খাবার পরিবেশন করছিস, তাই বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। আব্বু, আমি কিন্তু রেগে যাচ্ছি। আম্মু আমার সাথে দেখো মজা করছে। আহ, তুমি চুপ করো তো। রিয়া ভালোবেসে হয়তো আমাদের খাবার পরিবেশন করে দিতেছে। রাইট, দেখেছো আম্মু, এটা তুমি এতক্ষণ বুঝতে পারো নাই, কিন্তু তোমার বুঝতে না পারা কথাটা আপু এক সেকেন্ডেই বুঝে গেল। তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি, কলেজে যাব। রিয়া রুমে গিয়ে সবকিছু চেঞ্জ হয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলো। নীল একটা শাড়ি বের করছে। রিয়া আরিয়ানকে যতই ইগনোর করুক, রিয়া কিন্তু জানে আরিয়ানের পছন্দ কালার কি ছিল। রিয়া আরিয়ানের পছন্দ মতো নীল কালারের একটা শাড়ি পরলো। এরপর খুব সুন্দর করে সেজে বাসা থেকে বের হয়ে ফুলের তোড়া দিল। রিয়া খুশি মনে রিক্সা করে কলেজে আসলো। কলেজের সব ছেলে রিয়ার দিকে তাকিয়ে আছে, আর রিয়ার চোখ শুধু আরিয়ানকে খুঁজছে। রিয়া এবার তার বন্ধুদের কাছে গিয়ে বলল যে আরিয়ানকে দেখেছে না কিনা। রিয়ার বন্ধুরা রিয়ার কথা শুনে অনেক অবাক হলো, কারণ যে মেয়ে যে ছেলেকে দেখতে পারতো না, সেই মেয়ে আজ আরিয়ানের খোঁজ করছে কেন। রিয়া কলেজের সব জায়গায় খুঁজলো, কিন্তু দুঃখের বিষয় আরিয়ানকে কোথাও পেল না। আরিয়ানকে রিয়া না দেখতে পেয়ে রিয়ার মন খারাপ হয়ে গেল। রিয়া এবার কলেজের মাঠ দিয়ে হাঁটতেছে। হঠাৎ রিয়া দেখলো যে ছেলেগুলো তো আরিয়ানের বন্ধু, নিশ্চয়ই আরিয়ান কোথায় আছে ছেলেগুলো জানে। রিয়া আরিয়ানের বন্ধুদের কাছে গিয়ে বলল যে, ভাইয়া, সকাল থেকে আরিয়ানকে খুঁজছি। আরিয়ান কোথায়? ও কি আজ কলেজে আসবে না? আসলে আপু, আরিয়ান নেই। নেই মানে? আরিয়ান কোথায় গেল? আপু প্লিজ, আপনি কাঁদবেন না। আমরা সবাই মিলে আরিয়ানকে খুঁজে বের করব। আরিয়ান হয়তো আপনার সাথে অভিমান করে কোথাও আছে, কিন্তু আপু
আরিয়ান আপনাকে খুব ভালোবাসে। রিয়া আরিয়ানের বন্ধুদের মুখ থেকে এই কথাটা শুনে মনে হলো তার মাথায় পুরো আসমান ভেঙে পড়ল। রিয়ার কাছে সবকিছু আজ অন্ধকারের মতো লাগছে। না চাইতে ওর চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রিয়া মনে মনে ভাবলো, আমি কি আরিয়ানকে হারিয়ে ফেললাম? রিয়ার কান্না দেখে আরিয়ানের বন্ধুরা রিয়াকে বলল যে, আচ্ছা আপু, আপনি কাঁদবেন না। আরিয়ানকে সবার আগে খুঁজে বের করতে হবে। আমরা এখন আন্টির কাছে যাব। ভাইয়া আমি এখন কি করব? আমি যে বড় ভুল করে ফেলেছি। ওর সত্যিকারের ভালোবাসা পেয়ে বুঝি নাই। এরপর আরিয়ানের বন্ধুরা আর রিয়া আরিয়ানদের বাসার উদ্দেশ্যে চলল। এইদিকে আমি সকালে ঘুম ভাঙলো সূর্যের আলোয়। জানালার পাশ দিয়ে পুরো আলোটা আমার মুখে এসে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। আমি তো এক লাফে উঠে গেলাম। হায় আল্লাহ, কাল রাতে আমার কি হয়েছিল? আজ এত দেরিতে উঠলাম কেন? তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর ফোনটা পকেটে দিয়ে দরজা খুলে তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে। এটা দেখে অবাক হলাম। সবাই খাবার নিয়ে এভাবে বসে আছে কেন? আমি এবার বললাম যে, চাচি আপনারা এভাবে বসে আছেন কেন? খাচ্ছেন না যে? সবাই আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো গ্রহের এলিয়েন। আমার কাছে বিষয়টা লজ্জাজনক লাগছে। আরিয়ান, তুমি আমাদের ফ্যামিলির লোক। আমরা তোমাকে ছেড়ে কেমনে খাই বলো? সরি, আসলে আমি ঠিক বুঝতে পারি নাই, মাফ করবেন। আচ্ছা ফারিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। ফারিয়া রুমে আছে। ওর বাবা ওকে বকছে, তাই খাবার টেবিল থেকে উঠে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। চাচি আর কোনো কথা নয়, নিন আপনারা শুরু করেন খাওয়া। আমি ফারিয়াকে নিয়ে আসতেছি। আমি এবার ফারিয়ার রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিলাম। ফারিয়া দরজা খোল। কি হয়েছে? দরজা না খুললে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। এবার যখনই চলে আসতে যাব পিছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি এবার বুঝতে পারলাম ফারিয়া দরজা খুলে দিল। কোথায় যাইতেছিস তুই? তুই তো আমার কথা শুনছো না, তাই ভাবলাম চলে যাব। শুধু এক পা বাড়িয়ে দেখ না তোর কি অবস্থা করি। বেশি করলে আমি মরে যাব। তোকে আমি মরতে দিলেই তো আগে তোর বিয়ে দেব, তারপর যা হবার হবে। আরিয়ান, মাথা গরম করবি না বলে দিলাম। আমি যদি বিয়ে করে থাকি তাহলে তোকেই করব। আচ্ছা চল। আমি মজা ভেবে কথা উঠিয়ে দিলাম হাসির সাথে। আমি ফারিয়াকে খাবার টেবিলে গিয়ে বসলাম। ফারিয়া নিচের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। বেচারির মনে হয় খিদা খুব লাগছে। আমরা সবাই মুচকি মুচকি হাসছিলাম ফারিয়ার কাণ্ড দেখে। আর ওইদিকে রিয়া আর আরিয়ানের বন্ধুরা সবাই আরিয়ানদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। রিয়ার বেশি ভয় হচ্ছে, কারণ এটা তার নিজ খালার বাসা। রিয়া ভাবছে দরকার হলে খালার পা ধরে মাপ চেয়ে দিব। তারপরও আমি আমার আরিয়ানকে চাই। ফারিয়া দরজা বেল বাজানোর পর আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। আরিয়ানের মা রিয়াকে দেখতে পেয়ে বলল যে, কি ব্যাপার রিয়া, তুমি এখানে? রিয়া খালামণি বলে কান্না করে দিল আর আরিয়ানের আম্মুকে জড়িয়ে ধরল। আরিয়ানের আম্মু রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে, কি হয়েছে রিয়া, তুমি কান্না করছো কেন? খালামণি, আরিয়ান কোথায়? আরিয়ান আমাকে ছেড়ে চলে গেছে। দেখো রিয়া, আমার ছেলেটা মরতে মরতে বেঁচে গেছে। আমি আর আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দয়া করে তুমি এটা জিজ্ঞেস করো না আমার ছেলে কোথায় আছে। খালামণি, আমি তোমার পা ধরে বলছি, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল করবো না। আমাকে একটা বার সুযোগ দাও। আমি আরিয়ানকে খুব ভালোবাসি খালামণি। আরে আরে, কি করছো তুমি? আর শোনো, আমি আর একটা কথাও শুনতে চাই না তোমার। এমনি অন্য কিছু থাকলে বলো, না হলে আমি এটাও ভুলে যাব যে তুমি আমার ভাইয়ের ছেলে। খালামণি প্লিজ আমাকে একটু বলো আরিয়ান কোথায় গেছে। আমি সত্যি আর পারছি না। রিয়া, এখনই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, না হলে আমি ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে বাধ্য হব। রিয়া কোনোভাবে আরিয়ানের আম্মুর কথা শুনছে না। এবার আরিয়ানের আম্মু ভীষণ রাগী হয়ে রিয়াকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে মুখের সামনে দরজা মেরে দিল। রিয়া দরজার সামনে কান্না করতে করতে বসে গেল। রিয়ার খুব কষ্ট হচ্ছে। শেষমেশ ওর নিজের আপন খালামণি তাকে বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার তো কথাই, আমি যে তার ছেলেকে কত কষ্ট দিলাম। রিয়া কান্না করতে করতে তাদের বাসায় চলে গেল। আর এই দিকে আমি শুধু তাকিয়ে আছি ফারিয়ার দিকে। ফারিয়া যেভাবে খাচ্ছে তা দেখে তো মনে হচ্ছে পুরো একটা পেতনি খাচ্ছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর আমি ছাদে গেলাম, কারণ রুমে ভালো লাগছিল না। ছাদের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি রিয়া কি করছে এখন। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে আছে। থাক, ওর বয়ফ্রেন্ডের সাথে হ্যাপি থাক, আমি কোনো বাধা দেব না। আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই ভাবছি আম্মুকে ফোন দেব। যেমন ভাবা তেমন কাজ, দিলাম আম্মুকে ফোন। ওপাশ থেকে রিসিভ করার পর আমি আম্মুকে সালাম দিলাম। আম্মু সালাম নিল। কি আরিয়ান বাবা,
এই সময় ফোন দিলে যে, সবকিছু ঠিক আছে তো? জি আম্মু, সবকিছু ঠিক আছে। আচ্ছা আম্মু, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে রিয়া আমাদের বাসায় এসেছে। রিয়া কে এসেছে আমাদের বাসায়? না না, কই, রিয়া তো আসে নাই। রিয়া কেন আসবে? আর বাবা, তোর কাছে এমন কেন লাগছে যে রিয়া আমাদের বাসায় এসেছে? আম্মু, কথাগুলো মুখে আটকে যাওয়ার মতো। আম্মু মনে হয় আমার থেকে কিছু লুকাতেছে। কি হয়েছে আসলে? আম্মু সত্য করে বলো তো। আমার মন বলছে রিয়া আমাদের বাসায় এসেছে। সত্য কি আমি জানতে চাই। বাবা, রিয়া এসেছিল তোর জন্য। এখন কেন আমার ছেলের কাছে এসেছে? যখন আমার ছেলে চোখের পানি ঝরিয়েছিল, কই, তখন তো রিয়া আসে নাই। এখন কেন আসছে? আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য। তাই আমি ধাক্কা দিয়ে বের করে দিলাম। আরে আম্মু, তুমি ধাক্কা দিয়ে কেন বের করছো? ও তো তোমার ভাইয়ের মেয়ে, তাই না? আমার ছেলেকে যে কষ্ট দিতে পারে, তাকে আমি আমার ভাইয়ের মেয়ে বলে মানি না। আচ্ছা আম্মু, আমি তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আমি ফোন কেটে দিলাম। খুব আনন্দ লাগছে, কারণ অবশেষে রিয়া আমার ভালোবাসাটা বুঝতে পারলো। কিন্তু ও অনেক দেরি করে বুঝেছে, এর জন্য ওকে অনেক বড় শাস্তি পেতে হবে। এসব ভাবছিলাম, পিছন থেকে আরিয়ান বলে কে যেন ডাক দিল। আমি একটু চমকে উঠে পিছন ফিরে দেখি, এটা আর কেউ নয়, ফারিয়া। কিরে, তুই এই সময় ছাদে কেন? কেন, আমার জন্য আলাদাভাবে কোনো সময় আছে নাকি, যে যখন ইচ্ছে তখন আসতে পারবো না, সময় মতো আসতে পারবো? আরে না, আমি তেমনটা বলি নাই। আমি বলছি জাস্ট হঠাৎ আসলি যে, তাই আর কি। আরিয়ান, কিছু বলবি? আমি তোকে একটা কথা বলতে চাই। দেখ, তুই মজা করবি না, কথাটা আমি সিরিয়াসলি বলতে চাই। আচ্ছা বল, আমি শুনছি। আই লাভ ইউ আরিয়ান। মানেটা কি ফারিয়া? মানেটা খুব সোজা, আমি তোকে ভালোবাসি। বোন ভাইকে ভালোবাসতে পারে, এটার কোনো সমস্যা নেই। আরিয়ান, তুই কেন বুঝতেছিস না? আমি ভাই বোনের কথা বলতেছি না, আমি তোকে আমার জীবন সঙ্গী হিসেবে ভালোবাসি। তোর কি মাথা গেছে? এসব কি বলছিস? এসব চাচা চাচি শুনতে পেলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? ফারিয়া আমার কথা শুনে এবার কেঁদে দিল। ফারিয়া কান্না করতে করতে আমাকে বলল, আরিয়ান, আমি তোকে খুব ভালোবাসি, আম্মু আব্বুকে আমি রাজি করাবো। আমি তো এই মেয়ের কথা শুনে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলে এসব ফারিয়া? ফারিয়া কি পাগল হয়ে গেছে? ফারিয়া, কি বলছিস এসব তুই? কেন তুই কানে শুনতে পাইতেছিস না? আমি তোকে ভালোবাসি আরিয়ান। ফারিয়া দেখ, যেটা চাইছিস সেটা কখনো হয় না। কেন হয় না? আমাদের ইসলামে কি চাচাতো বোনকে বিয়ে করা হারাম এটা লেখা আছে? তা না, আসলে তুই তো জানোস আমি এখন রিয়াকে ভালোবাসি, ভালোবেসেই যাব। আরিয়ান, তোকে যে মেয়ে এত কষ্ট দিল, সেই মেয়েকে তুই এখনো ভালোবাসিস? যাকে একবার মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। সে হাজার ইগনোর করলেও ভালোবাসাটা কখনো কমবে না। কিন্তু আমি যে তোকে মন দিয়ে ভালোবাসি, আমার কি হবে আরিয়ান? ফারিয়া, তুই আমাকে ভুলে যা। দেখ, আমার থেকে ভালো ছেলে পাবি তুই। কি স্বার্থপর তুই! একটু আগে বললি তুই, যাকে মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। আমি যে মন দিয়ে তোকে ভালোবাসি, সেটা কিভাবে ভুলবো? ফারিয়া কান্না করছে, এসব বলছে। আমার কথাটা একটু বোঝবার চেষ্টা কর। না, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। তুই যদি আমার না হস, তাহলে আমি আর আমার জীবন রাখবো না, বলে দিলাম। ফারিয়া কান্না করতে করতে চলে গেল। পিছন থেকে ফারিয়াকে অনেক ডাক দিলাম, শুনে নাই। নিজের কাছে খুব খারাপ লাগছে। একদিকে রিয়া, আরেকদিকে ফারিয়া। আমি এখন কোথায় যাব? রুমে গিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। ফারিয়া এমনটা কেন করলো? আমি তো ছোট থেকে ওকে বোন হিসেবে দেখে আসছি। সকালে আর ফারিয়াকে খাওয়ার টেবিলে দেখলাম না। এভাবে কয়েকদিন কেটে গেল। এখন ফারিয়া তেমন আমার সামনে আসে না। প্রতি রাতে ওর রুমের পাশে আমার রুম, তো তাই ফারিয়া কান্না শুনতে পাই। একদিন আমি ছাদে বসে আছি, আমার ফোনে কল আসলো একটা আননোন নাম্বার থেকে। আমি ধরবো নাকি ধরবো না চিন্তা করতেছি। এসব ভাবতে ভাবতে ফার্স্ট বার কেটে গেল। সেকেন্ড বার আবার কল আসলো। আমি এবার কল রিসিভ করার পর ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? ফোন কেন করছেন? আর আপনি কে? ওপাশ থেকে শুধু কান্না করার শব্দ পাচ্ছি, কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে? দেখেন, আপনি যেই হন না কেন, কথা না বললে আমি ফোন রাখছি। এই বলে কেটে দিলাম। আজ নিজের কাছে খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এরকম কষ্ট আমার আর কখনো হয় নাই। পরের দিন সকালে খাবার টেবিলে ফারিয়াকে দেখলাম, চোখগুলো ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেউ হয়তো খেয়াল করে নাই, আমি ঠিকই বুঝেছি। খাবার মাঝে হঠাৎ চাচি বলল যে, আরিয়ান বাবা। জি চাচি, বলেন। বলছি কি, তোমার আম্মু কাল ফোন করেছিল, তোমাকে বলছিল এখানে ফারিয়া যে কলেজে পড়ে, ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। বসে থাকলে তো তোমার পড়াশোনা সব হারিয়ে যাবে।
জি চাচি, আমিও তাই ভাবছি। তাহলে আর কি, ফারিয়া আরিয়ানকে নিয়ে যা আজ তোর সাথে, সবার সাথে পরিচয় করিয়ে দিবি। জি আম্মু। খাবার পরে আমি রুমে চলে গেলাম। আর ওইদিকে রিয়া সারাদিন কান্না করতে করতে শেষ। রিয়া রুমে মুখ গুজিয়ে কান্না করছে। আগের মতো আর খাওয়া দাওয়া কিছু করে না। ওর মুখে শুধু আরিয়ান। রিয়ার আম্মু আব্বু আরিয়ানের মায়ের কাছে গিয়েছিল। আরিয়ানের আম্মু কিছু বলে নাই আরিয়ানের ব্যাপারে। রিয়ার বাবা রুমে দরজা ফাঁকা করে দেখে তার মেয়ে বিছানায় বসে বসে কান্না করছে আরিয়ানের ছবি নিয়ে। মা, এভাবে আর কত কান্না করবি? বাবা, আমার আরিয়ানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি মরে যাব আরিয়ানকে না পেলে। মা, এসব বলিস না। আমি লোক পাঠিয়েছি আরিয়ানকে খুঁজে আনার জন্য। আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাবে। তুই চিন্তা করিস না মা, অন্তত কিছু খেয়ে নে। না বাবা, আমি খাবো না। দেখ, আগে ছেলেটাকে বুঝলি না, এখন হারিয়ে বুঝলি। আচ্ছা, আমি তোর আম্মুকে খাবার নিয়ে আসতে বলছি। টেনশন করিস না মা, তোর আব্বু তোর আরিয়ানকে তোর কাছে ফিরিয়ে আনিয়ে দেব, কথা দিলাম। আর এইদিকে আমি একটু কলেজের জন্য সাজুগুজু করে নিলাম। এরপর ফারিয়াকে ডাকতে ডাকতে ওর রুমের সামনে গিয়ে দেখি ওর রুমের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখলাম ফারিয়া রুমে নেই। ফারিয়া, কই রে তুই? আমি ওয়াশরুমে, তুই বিছানায় বস, আমি আসছি। এতক্ষণ সময় লাগে? আল্লাহ কখন থেকে রেডি হইতেছে আল্লাহ জানে। ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে একটু দৌড় দিয়ে আসছিল। হঠাৎ ফারিয়া স্লিপ করে যখনই পড়ে যাবে, আমি তাড়াহুড়ো করে ওকে ধরতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে সোজা ফারিয়ার উপর। এরপর আমি চোখ খুলে দেখি যে ও মাই গড, ফারিয়া আমার মুখে চুমু আকারে ধরে রাখছে। আমি তাড়াহুড়ো করে উঠে গেলাম। কি হলো এটা ফারিয়া? কি হবে? যা হওয়ার হয়ে গেছে। তুই আমাকে কিস কেন করলি? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আর এটার জন্য এত রিয়েক্ট কেন করছিস? আমি তো তোর বউ হব, তাই না? তাহলে তো কিস খেতেই পারি। শাট আপ, এসব কথা বাদ দে। আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। যা, নিচে গেলেই টের পাবি। ওই, কিছু বললি? না গো, আপনি এবার যান, আমি চেঞ্জ করব। আমি ফারিয়া রুম থেকে বের হয়ে গেলাম। নিচে যেতে যেতে ভাবছি এই মেয়েটা কখন কি যে করে আল্লাহ জানে। আরিয়ান, একটু এদিকে আসো তো। জি চাচি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। আরে, মনে কেন করব, আপনি বলেন। বলছি কি, তোমার মুখের ডান পাশে এত লাল আকারে দেখা যাচ্ছে কেন? আমি তো চাচির কথা শুনে অবাক। বলে কেউ নেই। আসলে চাচি, হয়েছেটা কি, আমি একটু ঘুমাইছিলাম, তখন আমার মুখের উপর একটা মশা কিচ করে বসেছে। তারপর যা হইল আপনি তো দেখেছেন। চাচি আমার কথা শুনে হাসতেছে। তোমরা পারো বটে। আচ্ছা, ফারিয়া আসলে ও তোমাকে নিয়ে যাবে। আমার কিছু কাজ আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমি নিচে সোফায় বসে আছি, ফারিয়ার জন্য অপেক্ষা করছি। একটু পর ফারিয়া আসলো, একটা নীল শাড়ি পরছে। ফারিয়াকে নীল পরীর মতো লাগছে, যে কেউ দেখলে ক্রাশ খাবে। এরপর ফারিয়া আর আমি বাসা থেকে বের হয়ে রিক্সাতে উঠলাম। ফারিয়া শুধু আমার দিকে ঘেঁষে যাচ্ছে মনে হচ্ছে। কিরে, এত দূরে বসে আছিস কেন? পড়ে যাব তো। না, আমি ঠিক আছি। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল, স্যার, সামনের রাস্তাটা খুব খারাপ, ভাঙা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আপনি আপামনির দিকে একটু ঘেঁষে বসেন। এরপর আমি একটু বিরক্তকর মুড নিয়ে ফারিয়ার সাথে একটু ঘেঁষে বসলাম। ফারিয়ার শরীর আর আমার শরীর লেপ্টে আছে। আমার কাছে কি রকম একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এসব ভাবতে ভাবতে কলেজের সামনে চলে আসলাম। এরপর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কলেজের ভিতরে গেলাম। হঠাৎ কয়েকটি মেয়ে ফারিয়ার কাছে দৌড় দিয়ে এসে, ফারিয়া, কেমন আছিস রে? আর এই পাগলটা কে? কলেজের আগে তো কখনো দেখি নাই মনে হয়, তো বস্তি এলাকা থেকে এসেছে। তোর এত বড় সাহস, তুই কাকে এসব বলছিস জানোস? এটা আমার বর, তুই আমার বরকে বস্তি বলছিস? তুই আজ থেকে আমার ফ্রেন্ড না। বোন, আমাকে মাফ করে দে, আসলে আমি বুঝতে পারি নাই। আমি ভাবলাম হাই রে মানুষ, আজকাল পোশাক দেখে মানুষকে বিবেচনা করা হয়। আচ্ছা ফারিয়া, তোর ফ্রেন্ড ঠিক এই বলেছে, আমি যেভাবে চলি সেভাবে যে কেউ আমাকে এসব বলবে, তাতে কারো দোষ নেই, সব দোষ আমার। শোন, তোদের ফ্রেন্ড নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। খামাখা আমার কারণে ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। তারপর ওদেরকে একটু বুঝিয়ে অ্যাডমিট নিয়ে ফারিয়ার সাথে ক্লাস করলাম, খুব ভালো লাগলো। এরই মধ্যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয় নাই। হয়তো আমাকে এই পোশাকে কেউ পছন্দ করে নাই, তবে একটা ছেলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। ছেলেটাকে দেখে মনে হলো খুব ভদ্র ও ভালো ছেলে। মাঝপথে আমি রিক্সা থামাতে বললাম। আবার কি হলো? রিক্সা থামাতে বললি কেন? ফারিয়া, আমার কিছু কাজ আছে, আমি একটু পরে আসবো, তুই চলে যা। কি বলিস? তোর এমন কি কাজ রে? আর তুই তো এখানকার কিছু চিনোস না। আমি আগে ছোটবেলায় এসেছিলাম, তাই এখনো মনে আছে সবকিছু। তুই যা, আমি বাসায় আসতে পারবো। আচ্ছা, সাবধানে আসবি। ফারিয়া চলে গেল। আমি রিক্সা থেকে নেমে ভাবলাম অনেক হয়েছে,
এবার নিজেকে একটু চেঞ্জ করা দরকার। আমিও সবাইকে দেখিয়ে দেব আমিও কোনো কিছুতে কম নই। তাই ফার্স্ট একটা সেলুন দোকানে ঢুকলাম। সেলুনের দোকানে ঢুকে স্টাইল আকারে চুল কাটলাম আর শেভ করে নিলাম। এরপর একটা মার্কেটে ঢুকে নতুন কিছু টি শার্ট, প্যান্ট আর গেঞ্জি কিনে নিলাম। এরপর সব কিছু নিয়ে একটা রিক্সা করে বাসার সামনে চলে গেলাম। বাসার সামনে গিয়ে বেল চাপ দেওয়ার পর ফারিয়া এসে দরজা খুলে দিল। কি আপনি বাসার মধ্যে কেন ঢুকছেন? কে আপনি? আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি এরকম স্টাইল করে সুন্দরভাবে এসেছি, হয়তো ফারিয়া চিনতে পারছে না। ফারিয়া, আমি আরিয়ান। কি? আরিয়ান তুই? হুমা গো, তোকে তো পুরো তামিল মুভির নায়কের মতো লাগছে। আমি রীতিমতো তোকে দেখে আবার ক্রাশ খাইছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এবার ভিতরে আসতে দে। এরপর ফারিয়ার সাথে কিছু কথা বলে উপরের রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। রাতে খাওয়ার সময় চাচাকে বলবো আমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিতে। চাচা একটা কথা বলার ছিল। এটার জন্য অনুমতি লাগে নাকি? আবার বলো, কি বলবে? আসলে আমার একটা বাইক চাই। এটার জন্য এত ভয়ে ভয়ে বলতে হয় নাকি? পাগল ছেলে, আমাদের বাইক দুটো আছে নিজে, তোর যেটা ভালো লাগে সেটা নিস। হয়েছে, এবার খাও। ধন্যবাদ চাচা। ফারিয়া আমার দিকে শুধু হা করে তাকিয়েছিল। ফারিয়া আমার চেঞ্জ হওয়াটা এখনো মনে হয় পুরোপুরি মেনে নিতে পারি নাই। না পারারই কথা। যেই ছেলেকে এসব বললে 3 মাইল দূরে থাকতো, সেই ছেলে আজ নিজে থেকে এসব করছে। ফারিয়ার কাছে বিষয়টা ভালো লাগলেও তবে এসব ভাবনা চিন্তা করলে অবাক লাগছে। পরের দিন যথাসময়ে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বাইরে এসে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। কাল চাচা থেকে বাইকের চাবিটা নিয়েছিলাম। আমি এমনিতেই আগে থেকে বাইক চালাতে পারি, তাই আর কোনো সমস্যা হয় নাই। আয়নার সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নিলাম। আজ আরিয়ান পুরো আপডেট হয়ে গেছে। এরপর আমি হাত ঘড়িটা নিয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর মোটামুটি সবাই আছে, তবে একটা অবাক করা বিষয় হচ্ছে সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো গ্রহের এলিয়েন। চাচি, কি হলো? আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? বাবা, সত্য বলতে তুমি যে আরিয়ান সেটা আমি এখনো চিনতে পারছি না। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না বরটাকার। ফারিয়া এটা বলে অপরাধীর মতো তাকিয়ে আছে। আমার মেয়েটা এত পাগলি কেন? আরিয়ান বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও তোমার সাথে একটু দুষ্টুমি করে। আরে না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এরপর নাস্তা করে ফারিয়া আর আমি বাসা থেকে বের হয়ে বাইক বাইর করলাম। আমি বাইক স্টার্ট করলাম। ফারিয়া আমার পিছনে বসে আছে। আরিয়ান, এটা কি হচ্ছে? তোর থেকে তো একটা সাইকেলওয়ালা আরো গতিতে চলতে পারে। কি এত বড় কথা? পারলে গতিতে চালিয়ে দেখা, তোরা তো সাহস আছে কিনা। ওকে, তুই পিছন থেকে একটু সাবধানে বসে থাক। এরপর আমি ফার্স্ট গিয়ার পালানোর পর ফারিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরল পিছন থেকে। ওই আস্তে চালা বলছি, আমার ভয় করছে। কেন? একটু আগে তো বললি আমি নাকি চালাতে পারি না, তাই তোকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওই সময়ের জন্য সরি, আবার ভয় করছে, আস্তে চালা। সরি, এই বাইকের ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার আছে, সো তুই বসে থাক কথা না বলে। 5 মিনিটের মধ্যে আমরা কলেজের গেটের কাছে চলে আসলাম। এরপর বাইক নিয়ে কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সাধারণত ওই কালকের মেয়েগুলো আমাকে বলেছিল বস্তির ছেলে, ওই মেয়েগুলো বিশেষভাবে তাকিয়ে আছে হা করে। বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আমি মুচকি একটা হাসি দিলাম। এরপর সাইড করে বাইকটা রাখলাম। আমার ফ্রেন্ড আমার কাছে দৌড় দিয়ে আসলো। এটা আরিয়ান। শালা, আমাকে চিনতে পারছিস না? বন্ধু, একদিনে তুই এত চেঞ্জ হলে কিভাবে চিনবো? কিন্তু বন্ধু, তোকে পুরো নায়কের মতন লাগছে। হয়েছে, পাম্প কম মার। এরপর কালকের মেয়েগুলো দেখলাম আমার কাছে এগিয়ে আসলো। ভাইয়া, আসলে কালকের জন্য তো সরি, আমাদের আপনি মাফ করে দেন। বুঝতে পারছি। আমি আপনাদের অনেক আগেই মাফ করে দিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ যে কোনো রকম হোক না কেন কাউকে অসম্মান দিয়ে কথা বলবেন না। আজ আপনি একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলছেন, পরবর্তীতে আপনাকে আরেকটা মানুষ সম্মান করবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। মানুষকে ছোট করে দেখবেন না, এতে করে মানুষ খুব কষ্ট পাবে। এই, তোরা আবার কেন আসছিস? কালকে আরিয়ানকে অপমান করে তোদের সুখ হয় না? ফারিয়া, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, তুই আর অভিমান করিস না। আর দুলাভাইকে আমি একটা রিকোয়েস্ট করব। ওয়েট, কে দুলাভাই আপনার? কেন, আপনি ফারিয়ার বর হলে আমাদের তো দুলাভাই হন। সরি, আমি ফারিয়ার বর নই, আমি ওর চাচাতো ভাই। কি সত্য? তাহলে তো একটা সুযোগ আছে। সুযোগ মানে? কিছু না। ফারিয়া আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমাকে ইশারা দিয়ে বলছে তুই আজকে বাসায় চলে যা, তোর কি অবস্থা করি দেখ। আরিয়ান ভাইয়া, বলছি কি আমরা কি আজ থেকে ফ্রেন্ড হতে পারি?
ওকে ফ্রেন্ড। এরপর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে ঢোকার পর কত ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে আসছে। আমি ভাবলাম, হাই রে মানুষ, কাল খারাপ পোশাক ছিল, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসে নাই, শুধু মিরাজ ছাড়া। আজ আর সবাই এগিয়ে আসছে। ক্লাস শেষ করে আমরা সবাই গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিতেছিলাম। আরিয়ান, বলছি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? অবশ্যই। আর আমাকে আপনি বলবেন না, তুই করে বললে বেটার, কারণ ফ্রেন্ডের মধ্যে তুই বলাটাই বেস্ট। আর নাম কি আপনার? আমার নাম মীরা। একে একে সবার নাম বললো। আচ্ছা আরিয়ান, আজ থেকে আমাকে মীরা ডাকলে হবে। এরপর মীরা সবাই মিলে কয়েকটা সেলফি তুললাম। ফারিয়া রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। বিষয়টা আমার কাছে ভালো লাগছে, ফারিয়াকে রাগাতে পারছি। এরপর আরো কিছু সময় থেকে বাইক নিয়ে ফারিয়া আর আমি বাসায় চলে গেলাম। আর ওইদিকে রিয়া একা একা দরজা বন্ধ করে আরিয়ানের ছবি নিয়ে কান্না করে। হঠাৎ রিয়া একটা ফ্রেন্ড রিয়াদের বাসায় আসে। আন্টি, রিয়া কোথায়? রিয়া তো রুমের মধ্যে সারাদিন কান্না করে। মা, আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না। আন্টি, আর কান্না করতে হবে না, আমি রিয়ার কাছে যাচ্ছি। রিয়ার ফ্রেন্ড উপরে এসে দেখে যে রিয়া পাগলির মতো আরিয়ানের ফটো নিয়ে নিজে নিজে কথা বলছে। রিয়া, আরে তুই কখন এলি? তোর এই অবস্থা কেন? কই, আমি তো খুব ভালো আছি। শোন, তোকে একটা জিনিস দেখাবো এখন। এই বলে রিয়ার ফ্রেন্ড এফবিতে ঢুকে। দেখ তো, এটা আরিয়ান ভাইয়া কিনা? এটা তো আমার আরিয়ান। আমার আরিয়ান কোথায়? তুই শান্ত হ, এটা আমার একটা ফ্রেন্ডের আইডি। ওর সাথে আরিয়ান ভাইয়া ছবি তুলেছে, তার মানে আমরা আরিয়ান ভাইয়াকে খুঁজে পেয়েছি। রিয়া খুশিতে তার ফ্রেন্ডকে জড়িয়ে ধরল। এই দিকে আমরা বাসায় আসার পর আমি রুমের দরজা বন্ধ করে বসে আছি, কারণ ফারিয়া যেভাবে বলল কি না কি করে বসে বলা যায় না। আমি বিছানা থেকে উঠে দরজার ছোট একটা পাক ছিল, ওটা দিয়ে দেখছিলাম ফারিয়া আসছে কিনা। ও মাগো, আমি যেটা দেখলাম তা দেখে তো অনেক ভয় পেলাম, কারণ ফারিয়া আমার রুমের দিকে আসতেছে, তাও একা আসছে না, সাথে একটা লাঠিও আছে। মেয়েটা কি আমাকে মেরে ফেলবে নাকি? আরিয়ান বাবু, দরজাটা একটু খুলো, তোমার সাথে কিছু কথা আছে। বাহ, যেভাবে মধু সুরে ডাকছে, সব আমাকে মারার ধান্দা। আমিও এত সহজে দরজা খোলার পাত্র নই। কি বলবি? দরজা না খুললে বলবো কি করে? আচ্ছা, এখন বলতে হবে না, আমার মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। তুই যদি এখন দরজা না খুলোস, আমি চাচির কাছে তোর নামে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবো। খবরদার, তুই আম্মুকে কিছু বলবি না। আমি দরজা খুলছি। হাই রে, কোন বিপদে পড়লাম আমি। আম্মুকে আমি বেশি ভয় পাই। আর ফারিয়ার সাথে আম্মুর প্রতিদিন কথা হয়। ফারিয়া আমার নামে বানিয়ে বানিয়ে বলতে দুবারও ভাববে না। আমি একটু ভয়ে ভয়ে দরজা খুলে দিলাম। এরপর দৌড় দিয়ে বিছানায় চলে গেলাম। ফারিয়া লাঠি নিয়ে ভিতরে ঢুকলো। এরপর ফারিয়া রুমের দরজা বন্ধ করে দিল। কিরে, তুই দরজা বন্ধ কেন করলি? আজকে তোকে একটু আদর করবো তাই। আদর করতে দরজা বন্ধ করা লাগে? লাগে তো। ফারিয়া আমার দিকে এসে সমানে আমাকে বাড়ি মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা, তোর এত বড় সাহস, তুই মীরা পেতনির সাথে সেলফি তুললি? কই, আমি তো বললে আমার সাথে একটা তুলোস না? সেলফি তোলা তাই না? এই নে সেলফি। ও ফারিয়া, লাগছে তো? লাগার জন্যই তো দিছি। ফারিয়া হঠাৎ আমার আঙুলে একটা বাড়ি মারলো। বাড়ির সাথে সাথে আঙুল থেকে রক্ত বের হয়ে গেছে। আউচ! সরি, দেখি কই, আসলে আমি বুঝতে পারি নাই। এই বলে ফারিয়া আমার আঙুলটা নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। ফারিয়ার চোখে মুখে অনেক মায়া, যে কেউ দেখলে মেয়েটার জন্য পাগল হয়ে যাবে। আমি যে ফারিয়ার দিকে তাকিয়ে আছি, ফারিয়া উপরের দিকে তাকিয়ে দেখে আমি তাকিয়ে আছি। ফারিয়া এবার একটু লজ্জা পাইছে। পারুস তো শুধু আমাকে কষ্ট দিতে, আমি যখন মরে যাব তখন বুঝবি। আহা ফারিয়া, এসব কেন বলছিস? তুই বিছানায় বসে থাক, আমি এখনই আসছি। ফারিয়া রুমের বাইরে গেল। আমি ভাবছি, মেয়েটা আসলে একটা পাগলি, আমাকে এত কেয়ার কেন করে? তাহলে কি ফারিয়া আমাকে সত্যি সত্যি ভালোবাসে? এ না, আমি এসব কি ভাবছি? আমি তো রিয়াকে ভালোবাসি শুধু। আমি বিছানায় বসে আছি, রিয়ার কথা ভাবছি। পাগলিটা এখন কি করছে আল্লাহ জানে। আমার জানা মতে ও তো এখন ওর বয়ফ্রেন্ডের সাথে থাকার কথা। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে আছে। আমার কথা কি একবারও রিয়ার মনে হয় নাই? এসব ভাবতেই ফারিয়া চিকিৎসা বক্স নিয়ে রুমে ঢুকলো। আরিয়ান, তোর আঙুলটা এদিকে দে তো। কেন? যেটা বলছি সেটা কর, বেশি কথা বলবি না, মাথা এমনিতেই গরম আছে। আর তুই তো কোনোদিন আমাকে বুঝবি না, আমি জানি। ফারিয়া এসব বকতে বকতে আমার আঙুলটা ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। আমি এবার খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ থেকে পানি ঝরছে। ওই বুড়ি, কান্না করছিস যে? কি হলো তোর? পাগলি, কান্না করছিস কেন? আমি তোকে আঘাত করছিলাম, তুই কষ্ট পাইছস, আমারও খুব কষ্ট হচ্ছে রে। এই মা, আঘাত পাইছি আমি, তোর কেন কষ্ট হচ্ছে? কারণ আমি তোকে
দেখ ফারিয়া, তুই যেটা চাইতেছিস ওটা কখনো সম্ভব নয়, কারণ তুই তো জানোস আমি একমাত্র রিয়াকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। তাই পারলে আমাকে মন থেকে ভুলে যা। আরিয়ান, পারবো না রে, এই কাজ আমি পারবো না। তোকে আমি আমার মন অনেক আগেই দিয়ে দিয়েছি, চাইলেও আর সেটা থেকে সরে আসতে পারবো না। খুব ভালোবাসি তোকে। রিয়া এই বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আমি অসহায় মতো বিছানায় বসে আছি। এসব কি হচ্ছে? আমার ফোনের রিংটং আমার ধ্যান ভাঙলো। দেখলাম আম্মু ফোন করছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ, ভালো। আম্মু তুমি কান্না কেন করছো? সবকিছু ঠিক আছে তো? আর আব্বু ঠিক আছে তো? আম্মুর কান্না শুনে আমার বুক কেঁপে উঠলো। আরিয়ান, তোর বাবা ভালো নেই, তুই যত তাড়াতাড়ি পারোস বাসা চলে আয়। আম্মু এই কথা বলছে আর কান্না করছে। আম্মু কোনো টেনশন করো না, আমার এখনই সবকিছু গুছিয়ে গাড়িতে উঠতেছি। আমি ফোনটা কেটে দিয়ে আমার জামা কাপড় সবকিছু গুছিয়ে নিলাম। এরপর নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমাকে এই অবস্থায় দেখে সবাই চমকে উঠলো। হঠাৎ কি হলো যে তোমাকে যেতে বলছে? চাচা আমাকে এখনই চলে যেতে হবে। আম্মু ফোন করছে, আব্বুর অবস্থা ভালো নয়। আমাকে আম্মু কি হয়েছে বলে নাই, শুধু বলছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর আম্মু কান্না করছিল। আম্মুর কান্না দেখে আমি বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোকে টিকিট কেটে দিতেছি। আমি সবার দিকে তাকিয়ে দেখি সবার চোখে পানি। চাচি, আপনাদের সাথে এই কয়দিন বিশ্বাস করেন অনেক মায়ায় জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হবে আমার আগে জানা ছিল না। তাই আমাকে অসময়ে চলে যেতে হচ্ছে। কোনো ভুল করে থাকলে নিজের ছেলের মতো দেখে মাফ করে দিবেন। বাবা, সত্যি বলতে তোমার মতো এরকম ভালো ছেলে আমি আর কখনো দেখি নাই। এবার আমাদের বলো তো, আমাদের যে ভালোবাসা তুমি দিয়েছো, তোমাকে ছাড়া আমরা সবাই কেমনে থাকি? চাচি দেখেন, এরকম করে বলবেন না। আপনারা যদি এরকম করে বলেন আমি তো আর যেতে পারবো না। বিশ্বাস করেন আমার নিজের কাছেও কষ্ট লাগছে, তবে পরিস্থিতি আবার ঠিক হলে আমি আবার চলে আসব। আপনারা কোনো টেনশন করবেন না। ফারিয়ার দিকে তাকিয়ে দেখি ফারিয়া শুধু হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করছে। ফারিয়া, শুনে কান্না করিস না, আমি আবার আসবো তো পাগলি। আরিয়ান, আমাকে তোর সাথে নিয়ে চল না, আমি না তোকে ছাড়া একদম থাকতে পারবো না। আচ্ছা চাচি, ওকে কিছু বলিয়েন না। আচ্ছা ফারিয়া যদি আমার সাথে যেতে চায় তাহলে যেতে পারে। তুই 5 মিনিট শুধু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। ফারিয়া মুখে আমি এবার আনন্দের চাপ দেখতে পেলাম। আমি সোফাতে বসে আছি। 5 মিনিট পর ফারিয়া উপর থেকে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে নিচে নামলো। আচ্ছা চাচি, আমি এবার আসি, ভালো থাকবেন, আবার আসবো। এরপর আমরা বাসা থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠলাম। এরপর বাস স্টেশন চলে এলাম। চাচা আমাদের 2টা টিকিট কেটে দিল। এরপর আমরা যথাসময়ে চাচার থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম। ফারিয়ার সিট আমার সিট একসাথে হলেও আমার কাছে ভালো লাগছে না। আম্মু এমন ভাবে বলল যে আব্বু ঠিক আছে তো? আরিয়ান, বল। বলছি কি, তুই টেনশন করিস না, কাকা একদম ঠিক হয়ে যাবে। তোর কিছু লাগবে? না, কিছু লাগবে না এখন। এরপর আমরা নীরবতা পালন করলাম। বাসের মধ্যে ফারিয়া ঘুমিয়ে পড়ল। ফারিয়া আমার কাছে মাথা দিয়ে আছে, কিরকম ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। পুরো রাত বাসে ছিলাম, ভোরে আমার ঘুম ভেঙে গেল। ফারিয়া ঘুম ভেঙে গেল। ফারিয়া চোখ খুলে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে। ফারিয়া একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আবারও ঢাকা শহরে চলে আসলাম। এরপর বাস থেকে নেমে 2টা পানির বোতল নিলাম, একটা রিক্সা নিলাম। রিক্সাতে ফারিয়া আর আমি বসে আছি। 20 মিনিটের মধ্যে আমাদের বাসার সামনে চলে আসলাম। আমি বাসার নিচে দাঁড়িয়ে বেল চাপ দিলাম। এরপর আম্মু দরজা খুলে দিল। আমার পাশে ফারিয়াকে দেখে আম্মু অবাক হয়েছে। আরিয়ান, এটা তো ফারিয়া না। ফারিয়া এবার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? চাচি, তোমাদের ছেড়ে কেমন করে ভালো থাকি? আমি কত করে তোমার ছেলেকে বলেছি আমাকে নিয়ে আসতে, এত সাধনার পর আজ নিয়ে আসলো। আমি তোমাদের বাসা থেকে আর যাবো না বলে দিলাম। আব্বু কই? এরপর আম্মু আমাকে উপরে আসতে বলল। আমি আম্মুর পিছন পিছন গিয়ে দেখি আব্বু শুয়ে আছে। আব্বু, তোমার কি হয়েছে? আরিয়ান, বাবা তুই এসেছিস? আম্মু, আব্বুর কি হয়েছে বলো না। তোর আপু হার্ট অ্যাটাক করেছে, ডাক্তার বলেছে এরকম আরেকবার করলে বাঁচানো অসম্ভব। আম্মু এটা বলে কান্নায় ভেঙে পড়ল। আমিও এবার কান্না করে দিলাম। চাচি প্লিজ, আপনি নিজেকে শক্ত করেন, কান্না করবেন না। ফারিয়া আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি আব্বুকে জড়িয়ে ধরে আছি। পাগল ছেলে, দেখ তো তোর আব্বু একদম ঠিক আছে। আরিয়ান। জি আব্বু। একটা কথা রাখবি? কথা দে। কি কথা? তুই আগে কথা দে আমাকে, আমি যেটা বলবো সেটা করবি। কথা দিলাম আব্বু, আমি তোমার সব কথা শুনবো। আরিয়ান, বাবা আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমি আব্বুর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আব্বুর কথাটা এতটাই মারাত্মক ছিল যে মনে হলো আমার মাথায় কেউ পিছন থেকে বাড়ি বাড়ছে। আমি ভাবলাম আব্বু হঠাৎ আমার বিয়ে নিয়ে এত লাগছে কেন? নিশ্চয়ই কেউ আব্বুকে জোর করছে,
না হলে আব্বু কখনো আমার বিয়ে নিয়ে জোর করতো না। কিন্তু আব্বু, বিয়েটা কার সাথে হবে? সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু বল বিয়েতে রাজি আছিস কিনা। আমি আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবলাম আব্বু একবার হার্ট অ্যাটাক করছে, আমি চাই না আব্বুকে হারাতে। আব্বুর জন্য সবকিছু করতে রাজি আছি আমি। ঠিক আছে, তোমরা বিয়ের আয়োজন করো। আমি এই কথা বলে নিচে নেমে গেলাম। খুব খারাপ লাগছে, এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হবে আমার কখনো আগে জানা ছিল না। ফারিয়াকে দেখলাম চোখে পানি ও রুমে দরজা বন্ধ করে ফেলছে। আমি জানি ফারিয়া এখন নিশ্চয়ই কান্না করবে। আমি সবসময় মন করে খারাপ করে থাকতাম, ফারিয়া মনমরা হয়ে থাকতো। যেই মেয়ে কত হাসি খুশি ছিল, সেই মেয়ে আজ একদম নিশ্চুপ হয়ে গেছে। আমার কাছে বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে কেনাকাটা করা হলো। আমার বিয়ের দিনও চলে আসলো। এই বিয়েতে আব্বুকে কত খুশি দেখছি, এই খুশি আমি আর কখনো দেখি নাই। আব্বুর জন্য না হয় নিজের ইচ্ছাকে দাফন করে দিলাম। খুব ছোট আকার অনুষ্ঠান করছে, মানুষ খুব কম, শুধু আব্বুর বন্ধুরা এবং কি আমাদের আত্মীয় স্বজনদেরও ইনভাইট করা হয় নাই। আম্মু বাসায় থেকে গেছে। আব্বু আর আব্বুর বন্ধুরা মিলে আমাকে একটা হোটেলে নিয়ে আসলো। এই হোটেলে মনে হয় আমার বিয়ে হবে। কার সাথে বিয়ে হবে সেটাও আমি জানি না। আমি এখনো পর্যন্ত মেয়েটাকেও দেখি নাই, আর আমার এত দেখার কোনো শখও নেই। আমাকে আর যার সাথে বিয়ে হবে তাকে একসাথে বসানো হলো। আমি মন খারাপ করে বসে আছি। এই বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নাই, কিন্তু আমি তো আর আমার রিয়াকে পেলাম না। ভাবতেও অনেক কষ্ট হচ্ছে। এবার কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বলো মা কবুল। মেয়েটা কবুল বলে দিল। এখন আমার পালা। বলো বাবা কবুল। আমার মুখ থেকে কবুল এটা বের হচ্ছে না। আমি নিচের দিকে তাকিয়ে আছি। এখন কি করব কিছু মাথায় আসছে না। আমি এবার চোখ বন্ধ করে যখনই কবুল বলতে যাব, 1 মিনিট কাজী সাহেব। আমি এবার আব্বুর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এরপর আব্বু বলল যে এই বিয়ে হবে না। আব্বু এই কথা বলার সাথে সাথে মেয়েটা ঘোমটা সরিয়ে ফেললো। ঘোমটা সরানোর পর আমি যাকে দেখলাম তাকে দেখে তো যেন আকাশ থেকে পড়লাম। এটা কি করে হতে পারে? এটি রিয়া? রিয়া তুই? আমি। আঙ্কেল, বিয়ে হবে মানে? আরিয়ান, ফারিয়া বিষ খেয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। 1 মিনিট আরিয়ান, আমিও যাব। এরপর আমরা গাড়িতে উঠে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে আমার সাথে, সত্যি আমি বুঝতে পারছি না। ফার্স্ট রিয়াকে দেখে চমকে উঠলাম, এখন ফারিয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে। মেয়েটা এরকম কেন করলো? আজ যদি ওর কিছু হয় চাচা চাচিকে আমি কি জবাব দিব? 10 মিনিটের মধ্যে হাসপাতালে এসে পৌঁছালাম। রিয়া আর আমি এখনো বিয়ের পোশাকে আছি। এই পোশাকে আমাদের দেখে হাসপাতালে সবাই তাকিয়ে আছে অদ্ভুতভাবে। আম্মুকে দেখলাম কান্না করছে। এসব কি করে হলো আরিয়ানের মা? আমি যখন ছাদ থেকে নিচে নামতে যাব তখন দেখি রিয়া তার রুমে বিছানা থেকে নিচে পড়ে আছে। ওর মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল, আর একটা কাগজ টেবিলের উপরে পেলাম। ওটাতে লেখা ছিল, আরিয়ান, পারবো না তোকে ছাড়া বাঁচতে, তাই আজ তোকে মুক্ত করে দিয়ে চলে যাইতেছি। খুব ভালোবাসি তোকে, ভালো থাকিস, তোর পাগলি ফারিয়া। সবাই এসব শুনে অবাক হয়ে আছে। আব্বু এবার পিছনে ফিরে আমার দিকে রাগী মোড় নিয়ে তাকিয়ে আছে। আমার দিকে এগিয়ে এসে আব্বু আমার গালে চড় মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে তোর জন্য পাগল হয়ে মরে যাচ্ছে, আর তুই কি না? সি সি সি, এসব আমি তোর থেকে আশা করি নাই। আব্বু, আমার কথাটা তো একবার শোনো। চুপ, তুই এই মুখে আর কোনো কথা বলবি না। আব্বু দেখলাম আজ কান্না করছে। রিয়া শুধু এসব দেখছিল, কিছু বুঝতেছে না। কিছু সময় পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার সাহেব, ফারিয়া এখন কেমন আছে? দেখেন, পেশেন্টকে সময় মতো নিয়ে আসার জন্য হয়তো আমরা বাঁচাতে পেরেছি। সাধারণত এই রকমের রোগী কম বাঁচে। এখন চিন্তামুক্ত। ডাক্তার চলে যাওয়ার পর দেখলাম সবার মুখে হাসি ফুটলো। এরপর ফারিয়াকে কেবিনে শিফট করা হলো। এক এক করে আমরা সবাই ওর ক্যাবিনে ঢুকলাম। ফারিয়া আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ফারিয়া আমাদের দেখে আবার চোখ থেকে পানি ঝরছে, কান্না করছে। ফারিয়া, মা, তোর যদি আরিয়ানকে এত পছন্দ, অন্তত আমাকে একবার বলতে পারতি। এটা করার কি দরকার ছিল? কাকা, আরিয়ানের কথা যদি আমি আপনাকে বলতাম তাহলে রিয়া আপুর কি হতো? দেখে নে কথা কিভাবে বলতে হয়, অন্তত ফারিয়ার থেকে শিখে নে। আব্বু আমাকে উদ্দেশ্য করে কথাটা বলে। আচ্ছা, যা হবার হয়ে গেছে। আমি এখন তোমাদের মাঝে একটা কথা ঘোষণা করতে চাই। কথাটা হলো, আরিয়ানের বিয়ে আবার হবে, বরং শুধু রিয়ার সাথে না, দুজনের সাথে আরিয়ানের বিয়ে হবে। কিন্তু রিয়া, মা, তুমি এতে রাজি তো? জি, আমি রাজি আছি। আর ফারিয়া, তুমি রাজি আছো?
রিয়া আপু যখন রাজি আমিও রাজি। আলহামদুলিল্লাহ, তোমরা দুজনকেই আমার পুত্রবধূ হিসেবে দেখতে চাই। আমার 2টা বউ হবে। ও মাই গড, আই নেভার ড্রিমড আই উড হ্যাভ 2 ওয়াইফস। আমি এখন আব্বুর দিকে তাকিয়ে আছি। এটা কি হয়ে গেল? 2টা বউ, আমার বিষয়টা অবাক লাগছে আমার কাছে। না, আব্বুকে একটু বলে দেখি কিছু করা যায় কিনা। আব্বু, তোমার সাথে একটু কথা ছিল আমার। কি কথা? এখানে বলো না। বলছে কি 2টা বিয়ে কিভাবে একসাথে করে, এই বিয়ে 2টা বন্ধ করা যায় না কোনোভাবে? জাস্ট সেটা কানের নিচে একটা ধরি দিমু। তোর জন্য আজ ফাড়িয়ে মরতে বসেছে। কোন দিন বলা যায় না, রিয়া না কিছু করে বসে। দেখ আরিয়ান, তোর উপর আমার অনেক রাগ, এখনো মাথা গরম করিস না। আমি ভাবলাম এই না আমি কি করছি, আব্বু বেশি উত্তেজিত হলে ওনার প্রবলেম হবে, তাই আব্বুর কথা আমি মেনে নিলাম। চাচা চাচি সবাইকে খবর দেওয়া হলো। এরপর ফারিয়া আর একদিন হাসপাতালে থাকায় ফারিয়াকে আমাদের বাসায় না নিয়ে রিয়াদের বাসায় নিয়ে যাওয়া হলো। এবার নাকি বিয়েটা রিয়াদের বাসা থেকে হবে। এইদিকে কাল চাচা চাচি চলে আসছে। আমি লজ্জায় ওনাদের সামনে যেতে পারছি না, কারণ ছোট থেকে যাদের চাচা চাচি বলে আসছিলাম তারা আজ আমার শ্বশুর শাশুড়ি হতে চলেছে। বিষয়টা কি হাস্যকর, তাই না? বিয়ের ডেট দেওয়া হলো আগামী শুক্রবার। আমি ছাদে কেন বসে আছি? কাল আমার বিয়ে, কিন্তু আমি যেখানে এসেছি আমার বন্ধুদের তো কিছু বলা হয় নাই। আমি এবার আমার পকেট থেকে ফোনটা হাতে নিয়ে বন্ধুদের যখনই ফোন করতে যাব, পিছন থেকে আমার চোখ দুটো কে যেন চেপে ধরেছে। কে ধরছে আমি ঠিক বুঝতে পারছি না। কে যে চোখ ধরে আছে সে এবার আমার সামনে আসার পর আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আরে মীরা, তোরা কখন এলি রে? তোর আর ফারিয়ার বিয়ে আমরা আসবো না, এটা কি হয়? বানর একটা, আমাদের রেখে একে একে বিয়ে করে ফেলছিস। আসলে মীরা, বিষয়টা একটু অন্যরকম ভাবে হয়েছে। আমি সব জানি। আচ্ছা, তোদের কে বলেছে এই কথা যে আমার বিয়ে? আমরা যখন কলেজে আসলাম তুই আর ফারিয়া খোঁজ নিয়ে আন্টি থেকে পুরো কাহিনীটা শুনতে পেলাম। তারপর সবাই মিলে ফেনী থেকে ঢাকা আসলাম শুধুমাত্র তোর বিয়ে খাবো বলে। ও মাই গড, কি পেতনি তোরা! বিয়ে খাওয়ার জন্য তো আমি বিদেশ থাকলে মনে হয় তোরা বিদেশে চলে যেতি। সবাই আমার কথা হেসে উঠল। এতক্ষণ মন খারাপ ছিল, বন্ধুদেরকে পেয়ে আবারও হাসি মুখে সবার সাথে ভালোই লাগছে। দেখতে দেখতে দিনটা চলে গেল। সকালে চারদিকে মানুষের আওয়াজ শুনে আমি ঘুম থেকে এক লাফ মেরে উঠে দরজার পাক দিয়ে দেখি, ও মা, আমাদের বাসাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। নিচে অনেক আত্মীয় স্বজন এসেছে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে। এই দিক থেকে এটা হচ্ছে সবচাইতে আনন্দের বিষয়। অবশেষে সেই সময়টা ঘনিয়ে আসলো। ঠিক 12 আগে আমাকে আব্বুর বন্ধুরা আর আমার ছেলের বন্ধুরা মিলে গোসল করিয়ে রেডি করালো। আমি দুলাভাই সেজে বসে আছি। আমি ভাবছি আমার 2 বউ এখন কি করছে। ধুর, এত ভাবার কি আছে, ওখানে গেলে তো ওদের দেখতে পাবো আমি। এরপর সময় হয়ে গেছে বিয়ের। সবাই গাড়িতে বসলো। যত সময় আমরা রিয়াদের বাসার সামনে এসে নামলাম, আমি গাড়ি থেকে বের হয়ে দেখি রিয়াদের বাসাটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ভালো ইভেন্ট করছে। বাসার সামনে কতগুলো মেয়ে, রিয়া আর আমার বান্ধবীরা, আই মিন ফারিয়ারও সবাই ঘিরে ধরলো শরবত খাওয়াবে। আমি এসব একদম লাইক করি না, চাপে পড়ে আমার থেকে 20,000 টাকা খেয়ে ফেললো। বিয়ে করতে এসেছি তাই কিছু বলতে পারছি না। এরপর বাসার ভিতরে ঢুকে আমাকে বসানো 10 মিনিট পর দেখলাম 2টা মেয়েকে বউ আকারে বেনারসি পরিয়ে বড় একটা ঘোমটা দিয়ে আমার দুপাশে বসানো হলো। আমার 2 পাশে 2 বউ, ভালো লাগছে। এরপর কাজী সাহেব যত টাইমে বিয়ে পড়ানো শেষ করলো। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে। এরপর সবাই আমাদের জন্য মোনাজাত করলো দোয়ার জন্য। মোনাজাত শেষ, রিয়া আর ফারিয়াকে একটু কাঁদতে আমি দেখি নাই। ওদের দুজনকে আমার 2 পাশে বসানো হলো। মাঝখান দিয়ে আমি বসে আছি। এইরকম ভাগ্য কার বা আছে, 2 বউ 2 পাশে বসে আছে। এরপর ওদের আমাদের বাসায় নিয়ে এসে আমার রুমে নিয়ে যাওয়া হলো। এরপর সবাই মিলে গিফট দিচ্ছে, তারপর মিষ্টি খাওয়াতে ব্যস্ত। আমি এই ফাঁকে ছাদে চলে গেলাম। আজকের পরিবেশটা মনোরম পরিবেশে, খুব ঠান্ডা পরিবেশ, ভালো লাগছে। এইসব বিয়ে শাদী করে আসতে একটু রাত হয়ে গিয়েছিল। আমি আকাশের দিকে তাকিয়ে একটা জিনিস দেখে অবাক হয়েছি যে এক জায়গায় মাঝখানে বড় একটা তারা আর দুপাশে 2টা তারা আছে। হয়তো এই 2টি হলো রিয়া আর ফারিয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:45 না। এবার রুমে যাওয়া যাক, না হলে আবার সমস্যা হতে পারে। এবার ছাদ থেকে নেমে খুঁটি খুঁটি পায়ে রুমের দরজাটা একটা পাক করে ভিতরে ঢুকে আমি যেটা দেখলাম, সত্য বলতে সেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ফারিয়া আর রিয়া দুজন বিছানায় বসে বসে লুডো খেলছে। আমি বাসর রাতে এটা দেখবো কখনো আশা করি নাই। এবার দুজন আমার দিকে ফিরে বিছানা থেকে নেমে আমাকে এসে সালাম করলো। ওরা আবার খাটে গিয়ে বসলো। এইভাবে বসে আছো কেন? তো কি করব? উঠো, দুজন যাও, অজু করে এসো। অজু কেন করে আসবো? নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আদায় করতে হয়, বুঝেছো? ওরা অজু করতে গেল, আমি অজু করে ওদের একসাথে নিয়ে নামাজ আদায় করে নিলাম। আয় মিস্টার, আমরা চেঞ্জ করে আসছি, তুমি থাকো। আমি বিছানার সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি আমি তো এতক্ষণ পর্যন্ত ওদের খেয়াল করি নাই।
এখন ভালো করে দেখলাম দুজনকে অনেক সুন্দর অ্যান্ড মায়াবতী লাগছে। ফারিয়ার জন্য আমার আগে কোনো অনুভূতি ছিল না, মনে হয় আমি এখন ফারিয়াকেও ভালোবেসে ফেললাম। হঠাৎ ওরা দুজন এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এটা দেখে আমি একটু ভয়ে চমকে উঠলাম। আরে আরে কি করছো? অত্যন্ত লাইটটা অফ করো তো। লাইট অফ করার সাথে সাথে দুজন দুদিক থেকে আক্রমণ শুরু করছে। আর কিছু আপনাদের শুনতে হবে না, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আর যা কিছু হোক ওটা না হয় আমাদের মধ্যেই থাক। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।